কেমন লাগবে বলুন তো যদি আপনার ভালোবাসার মানুষটি কোনো কিছু না বলে আপনার জীবন থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। আপনি জানতে পারলেন না যে সে কেন আপনাকে ছেড়ে চলে গেল। আর এরপর হঠাৎ 5 বছর পরে এসে সে বলল সে আপনাকে এখনো ভালোবাসে। তখন আপনি কি করবেন? আপনি হয়তো তাকে 2-4টা থাপ্পড়ই মেরে দিবেন। আমাদের আজকের গল্পটা কিছুটা এইরকমই। মুভি নামের একটি মেয়েকে তার ভালোবাসার মানুষটি হঠাৎই তাকে ছেড়ে চলে যায়। সে জানতেও পারে না যে সে তাকে কেন ছেড়ে চলে গেল। আর এরপর হঠাৎই 5 বছর পর সে তার জীবনে আবারও ফিরে আসে এবং তাকে বলে সে এখনো তাকে ভালোবাসে। কিন্তু মুভি কি পারবে তাকে আবারও আপন করে নিতে? কারণ কথায় আছে, ভেঙে যাওয়া কাজ যেমন আর জোড়া লাগে না, তেমনি ভেঙে যাওয়া সম্পর্ক আর আগের মতো হয় না। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। গল্পের শুরুতেই গিয়ম নামের একটি ছেলে বলে, ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, সেটা হলো পৃথিবীতে বানানো সমস্ত মুভি দেখা। আমি মুভি দেখতে অনেক বেশি পছন্দ করি। আর আমার এই স্বপ্ন পূরণ করতে আমার বড় ভাই আমার পাশেই ছিল। আমরা গিয়মের বড় ভাই জুনকে দেখতে পাই। গিয়ম সবসময় তার আঙ্কেলের ভিডিও রেন্টাল শপ থেকে মুভির ক্যাসেট নিয়ে মুভি দেখত। তখন সে অ্যাডাল্ট মুভির ক্যাসেট ধরতে গেলে তার আঙ্কেল বলেছি না এই মুভিতে হাত লাগাবে না, এটা বাচ্চাদের মুভি নয়। এভাবেই মুভি দেখতে দেখতে গিয়ম একদিন বড় হয়ে যায়। আমরা তার বন্ধু সিজুন আর জুয়াকে দেখতে পাই। তারা বলছিল, তুই কি সারা জীবন মুভি দেখবি? নিজের ফিউচার নিয়ে কিছু ভেবেছিস নাকি তুইও ভবিষ্যতে ভিডিও রেন্টাল শপ চালাবি? গিয়ম তখন চুপ থেকে কিছুক্ষণ ভাবে আর তার বন্ধুদেরকে বলে, যদি আমি ফিল্মের দুনিয়ায় না যাই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক লোকসান হয়ে যাবে। তারা একটি ট্যালেন্টকে হারিয়ে ফেলবে। তখন ফ্ল্যাশব্যাক শেষে রিয়েল টাইমে চলে আসলে গিয়ম বলে, সেদিন থেকেই আমি ঠিক করেছি যে আমি ফিল্মের হিরো হব, আর এভাবেই আমি এখানে চলে এসেছি। তখন আমরা দেখতে পাই এই সব কিছু গিয়ম একজন মুভির ডাইরেক্টর বা পরিচালককে বলছিল। সে একটি ইন্টারভিউ দিতে এসেছিল। তখন ডাইরেক্টর জং তাকে কিছু অভিনয় করে দেখাতে বলে। সে ঘুমানোর নাটক করে তাদেরকে দেখায়, যা দেখে তারা তো হতবাক হয়ে যায়। গিয়ম সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই তারা তার ডকুমেন্টস ছিঁড়ে ফেলে দেয়। তখন যাওয়ার সময় গিয়ম একটি মেয়েকে দেখতে পায় এবং প্রথম দেখাতেই তাকে তার ভালো লেগে যায়। মেয়েটিকে তখন একজন মুভি বলে ডাকলে তার এই নাম শুনে সে তার ওপর আরো ফিদা হয়ে যায়। গিয়ম তখন তার দিকে হা করে তাকিয়েছিল, কারণ মুভি অর্থ হলো ইংরেজি মুভি শব্দের একটি সমার্থক কোরিয়ান শব্দ। আর গিয়ম যেহেতু মুভি দেখতে অনেক বেশি পছন্দ করত, এজন্য তার নামটা তার পছন্দ হয়েছে। আর তখন আমরা মুভির ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মুভি ছোট থেকেই তার নামকে প্রচণ্ড ঘৃণা করত। একটি ছেলেকে মারার জন্য একজন মহিলা তাকে তার মা বাবাকে ডেকে আনতে বলে, কিন্তু মুভি বলে যে আমার বাবা মা মারা গেছে। আর তখনই তার বাবা সেখানে চলে আসে। তার বাবা ফিল্মে বিভিন্ন ছোট ছোট রোলে কাজ করত। তার স্বপ্ন ছিল সে একজন মুভি ডাইরেক্টর হবে এবং একটি অসাধারণ মুভি বানাবে। সে মুভি অনেক পছন্দ করত, আর এর জন্যই তার মেয়ের নাম রেখেছে মুভি। কিন্তু মুভি তার নাম একদমই পছন্দ করত না। কেউ তার নাম নিয়ে বুলি করলে সে তাদেরকে মারতে যেত। ছোটবেলায় তার জংহো নামের এক বন্ধু ছিল যে সবসময় অসুস্থ থাকতো। কেউ তাকে বুলি করলে সে তার হয়ে তাদেরকে মারত। আর এরপর সে বড় হয়ে যায়। একদিন স্কুল শেষে হঠাৎ তার কাছে একটি কল আসে এবং সে জানতে পারে যে তার বাবার একটি কার অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে। মুভি তখন ব্যাকগ্রাউন্ডে বলে, আজকে আমার কথাটা সত্যি হয়ে গেল, কিন্তু আমি কখনোই চাইনি যে আমার সেই কথা সত্যি হয়ে যাক। বাবা মারা যাওয়ার পর মুভি তার বাবাকে প্রচণ্ড মিস করতে শুরু করে। মুভি বলে, আর এভাবেই আমি আজকে এখানে চলে এসেছি। মুভি তার বাবার মতোই শুটিং সেটের বিভিন্ন কাজকর্ম করে থাকতো। সে তখন বলে, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই, একটি অসাধারণ মুভি বানাতে চাই। সিন বর্তমানে আসলে গিয়ম বলে, নামটা অনেক বেশি সুন্দর,
এরপর আমরা গিয়মের সেই বন্ধুদের দেখতে পাই, তারা দুজনে এখন রিলেশনশিপে ছিল। এরপর আমরা গিয়মকে দেখতে পাই যে শুটিং সেটে ভিলেনদের সাথে ফাইট করছিল, কিন্তু আমরা দেখতে পাই সে এই মুভিতে খুবই ছোট্ট একটা রোলের কাজ পেয়েছে, সেটাও সে ঠিকভাবে করতে পারে না। শট খারাপ করে দেওয়ায় ডাইরেক্টর জং চিৎকার করতে থাকে এবং তাকে এই শট থেকে বাদ দিয়ে দেয়। ডাইরেক্টর জং চিৎকার করে তাকে চলে যেতে বললেও গিয়ম কিছুতেই সেট থেকে চলে যেত না। তার শুটিং না থাকলেও সে সেখানে বসে ডাইরেক্টরের হাত পা টিপে দিত। শুটিং স্পটে গিয়ম সবসময় মুভিকে ফলো করত। মুভি খুবই চুপচাপ এবং শান্ত প্রকৃতির মেয়ে ছিল। গিয়ম তখন বলে মেয়েটি জানে না যে সে এখানকার সবার থেকে আলাদা। সে সবসময় কালো কাপড় পরে, সবসময় চুপচাপ থাকে এবং শুধু নিজের কাজ করে যায়। একদিন রাস্তায় গিয়ম দেখে মুভি বসে স্মোক করছে। তখন মুভি উইশ করে বলে আমি চাই এই পাগল মানুষটা যেন আমার থেকে দূরেই থাকে। কিন্তু গিয়ম সবসময় তার আশপাশেই থাকতো। মুভি বলে তাকে আমার একদমই পছন্দ নয়, বিশেষ করে যখন সে সবার মাঝে বোকার মতো হাসে এবং সবাই তাকে নিয়ে মজা করতে থাকে। গিয়ম তখন তাকে তার কাজে সাহায্য করলে মুভি তাকে বলে তুমি আমার সাথে কথা বলবে না, আমার এটা একদম পছন্দ নয় যখন কেউ আমার সাথে কথা বলে অথবা বন্ধুত্ব করার চেষ্টা করে, তাই আমার থেকে তুমি দূরেই থেকো। মুভি তার মাকে এসে বলে আজকে বাবার কথা একটু বেশি মনে পড়ছে। তার মা এর কারণ জানতে চাইলে মুভি বলে কারণ আজকে বাবার মতোই একজন অদ্ভুত মানুষের সাথে আমার দেখা হয়েছে। এদিকে গিয়ম বসে তার ভাইয়ের সাথে মুভি দেখে আর তাকে বলে যে সে একটি মেয়েকে পছন্দ করে ফেলেছে। গিয়মের জীবনে একমাত্র তার বড় ভাই ছাড়া আর কেউ ছিল না। পরদিন শুটিং স্পটে গিয়ম মরার মতো পড়েছিল। মুভি তখন তার পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। তখন গিয়ম তাকে বলে শুটিংয়ের পরে তোমার কোনো প্ল্যান আছে? মুভি বলে আমি ব্যস্ত থাকবো। সে বলে ব্যস্ত তো আমিও আছি, আমাকে ডায়লগ মুখস্থ করতে হবে। মুভি বলে তোমার তো কোনো ডায়লগই নেই। গিয়ম বলে তুমি এটা কিভাবে জানলে? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছ? এর পরদিন মুভি খাবার খাওয়ার সময় দেখে গিয়ম ছদ্মবেশে তার সামনে বসে খাবার খাচ্ছে। মুভি তাকে বলে কালকের সিনেই তো তুমি মারা গিয়েছিলে, আজকে আবার এখানে কি করছো? সে বলে আজকে আমি একজনের রোল চুরি করে নিয়েছি। তখন লোকটি এসে তার কান টেনে ধরে তাকে নিয়ে যায়। রাতে বাড়ি ফেরার পথে গিয়ম তাকে ফলো করছিল। সে বলে তুমি একা একা যাচ্ছ, এজন্য ভাবলাম তোমাকে সাহায্য করতে আসি। মুভি বলে আমার সাহায্যের প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে বলবো, তাই এখন এখান থেকে চলে যাও। মুভি তাকে বলে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে ইলেকট্রিক শক দিব। এরপর গিয়ম একটি ওয়েডিং হলে উপস্থাপকের পার্ট টাইম জব নেয়। সেখানে একটি বিয়েতে সে মুভিকেও দেখতে পায়। সে তাকে এখানে দেখে একদম শকড হয়ে যায়। তাকে এসে বলে তুমি এখানে কি করছো? মুভি বলে আমি মাঝে মধ্যে ভিডিও শুট করার কাজ করি। আবার এর কয়েকদিন পর গিয়ম শুটিং স্পটে যাওয়ার জন্য বাসের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু বাস তাকে রেখেই চলে যায়। তখন গিয়ম দেখে মুভিও বাস মিস করে ফেলেছে। আশ্চর্যজনকভাবে তাদের দুজনের বারবার দেখা হয়ে যেত। গিয়ম বলে জানি না এগুলো আকস্মিক ঘটনা নাকি ভাগ্য আমাদেরকে বারবার মিলিয়ে দিচ্ছে। তারা দুজন স্টপে বসে কর্ন খায় এবং গল্প করে। গিয়ম শুটিং স্পটে সব সময় মুভিকে কেয়ার করত। স্পটে খাবার ফুরিয়ে গেলে সে তার নিজের খাবার মুভিকে দিত। মুভি মনে মনে বলে এই ছেলেটি পাগল ছাড়া কিছুই নয়। গিয়মের তার উপর এত কেয়ার দেখে সে ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করে। পরদিন ডাইরেক্টর জং এর এই মুভির শেষ শুটিং চলছিল। গিয়ম মুভিকে দেখতে পেয়ে তার কাছে যায়, কিন্তু সে দেখতে পায় একটি লোক তার সাথে কথা বলছে। লোকটি মুভিকে বলে তোমার বাবাকে আমি চিনি, সে মুভি অনেক পছন্দ করত, আর এখন তুমিও মুভিতে কাজ করছো তার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে। তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর এসব কথা গিয়ম শুনে ফেলে এবং সে বুঝতে পারে মুভি একজন ডাইরেক্টর হতে চায়। এর কয়েকদিন পর ডাইরেক্টর জং এর মুভিটা রিলিজ হয়, কিন্তু তার ফিল্মটা খুব একটা ভালো করতে পারে না এবং সেটা ফ্লপ হয়ে যায়। এজন্য জং বসে বসে কান্না করছিল। গিয়ম তখন তাকে সান্ত্বনা দিতে থাকে। গিয়ম প্রকৃতপক্ষেই একজন কেয়ারিং মানুষ ছিল।
মুভিকে তখন বার থেকে বাইরে যেতে দেখে গিয়োমও তার পিছু পিছু চলে আসে। মুভি বলে, তুমি এখানে কি করছো? তুমি কি সবসময় আমাকে ফলো করো? গিয়োম বলে, সেদিন তুমি বলেছিলে যে তোমার প্রয়োজন হলে তুমি আমাকে সাহায্যের জন্য বলবে, আর এই জন্যে তো আমাকে তোমার আশেপাশে থাকতেই হবে, তাই না? এই শুনে মুভি হেসে ফেলে। গিয়োম বলে, তুমি অনেক অদ্ভুত। মুভি তখন বলে, আমি সবার থেকে একটু আলাদা। মানুষের সাথে কথা বলা, বন্ধুত্ব করা, এগুলো আমার জন্য একটু কঠিন ব্যাপার, কারণ সবাই আমাকে ছেড়ে একদিন চলে যাবে। মুভি বলে, ছোটবেলায় আমি এমন ছিলাম না। আমি খুবই দয়ালু এবং মিশুক মেয়ে ছিলাম। সবাইকে তাড়াতাড়ি আপন করে নিতে পারতাম। তখন বাবা আমাকে বলতো, যখন তোমার পছন্দের জিনিসটা হারিয়ে যাবে তখন তোমার অনেক কষ্ট হবে, তাই তোমার নিজেকে সামলাতে হবে, না হলে জীবনে তুমি অনেক কষ্ট পাবে। আর সময়ের সাথে সাথে আমিও বুঝতে পেরেছিলাম যে বাবা সত্যি বলছে, আর এজন্যই আমি এমন হয়ে গেছি। গিয়োম তখন মনে মনে বলে, আমি ভাবতাম যে আমি কেন মুভিকে এত পছন্দ করি, সেটা আমি আজকে বুঝতে পারলাম। সেও আমার মতো তার জীবনে খুবই একা, সেও আমার মতো খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তখন গিয়োম তাকে প্রপোজ করলে হঠাৎ মুভি তাকে কিস করে বসে, আর এখান থেকে শুরু হয় তাদের ভালোবাসার গল্প। এদিকে আমরা গিয়োমের বন্ধু সিজুনকে দেখতে পাই। তাদের আজকে 7 বছরের লাভ অ্যানিভার্সারি ছিল। এজন্য সিজুন জুয়ার জন্য একটি গিফট কিনে নিয়ে আসে, কিন্তু জুয়া কোনো এক কারণে তার সাথে ব্রেকআপ করে দেয়, আর এতে সিজুন অনেক কষ্ট পায়। এইদিকে গিয়োম আর মুভির দিনগুলো ভালোই কাটছিল, তারা দুজনে আরো ক্লোজ হতে থাকে। এরপর মুভি ব্যাকগ্রাউন্ডে বলে, দিনের আলো যেভাবে রাতের কালো অন্ধকারকে গায়েব করে দেয়, ঠিক সেভাবেই আমার জীবন থেকে হঠাৎ গিয়োমও গায়েব হয়ে গেল। বাবার কথাটা আবারও সত্যি হয়ে গেল। ডাইরেক্টর জংও গিয়োমের কোনো খোঁজ পায় না। মুভি তাকে কল করেও পায় না। সে আবারও তার জীবনে একা হয়ে যায়। মুভি বলে, প্রথম তার জন্য আমার অনেক খারাপ লাগতো, কিন্তু ধীরে ধীরে আমার রাগ হতে শুরু হয়। মুভি সবসময় মন খারাপ করে বসে থাকতো। একদিন মিস কিম নামের একজন ডাইরেক্টর তাকে বলে, তুমি আগে থেকেই খুব কম কথা বলো, আর এখন তোমাকে আরো বেশি উদাসীন মনে হয়। এটার কারণ কি? মুভি তখন কথাটাকে এড়িয়ে যায়। মিস কিম বলে, আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা কখনোই ভুলতে পারি না, কিন্তু আমাদেরকে সেই সব স্মৃতি ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাই নিজের কাজে ফোকাস করো। মিস কিমের কথায় মুভি উৎসাহ পায় এবং সে সবকিছু ভুলে তার ক্যারিয়ারে ফোকাস করে। এদিকে আমরা দেখি গিয়োমের বড় ভাই জুনের একটি কার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। কোনোভাবে মরতে মরতে সে বেঁচে তো যায়, কিন্তু তার শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। পুলিশ তাকে জানায় যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে সেখানে অন্য কোনো গাড়ি ছিল না। গিয়োম এতে খুবই একা হয়ে যায়। তার হাত পা কাঁপতে শুরু করে। নিজেকে সে শক্ত করে দিনরাত জেগে তার ভাইয়ের সেবা করে, তাকে সুস্থ করার চেষ্টা করে। ধীরে ধীরে গিয়োমের ভাই সুস্থ হতে থাকে। এক্সট্রা বিল হবে বলে নার্স না রেখে সে নিজেই তার ভাইয়ের খেয়াল রাখত। এভাবেই তার অনেকগুলো দিন হসপিটালে কেটে যায়। একদিন তার কাছে ফিল্ম ক্রিটিকের জব অফার আসে। ফিল্ম ক্রিটিকের কাজ হলো কোনো মুভি দেখার পর সেটার নেতিবাচক বা ইতিবাচক দিকগুলো অনলাইনে গঠনমূলক রিভিউ লেখা। দিনে সে ভাইয়ের সেবা আর রাতে নিজের কাজ করত। প্রায় অনেকদিন পর তার ভাইকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। তার ভাই চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। তার ভাই তখনও পুরোপুরি সুস্থ হয়নি। গিয়োম বাড়িতেও সবসময় তার ভাইয়ের খেয়াল রাখত। আর এভাবেই প্রায় 5টা বছর কেটে যায়। গিয়োম এখনো ফিল্ম ক্রিটিকের কাজ করে থাকে। একদিন গিয়োম একটি মুভি দেখতে আসে যার নাম ছিল হোয়াই সো সিরিয়াস, অর্থাৎ এত সিরিয়াস কেন। মুভি শেষ হওয়ার পর তখন হঠাৎ মুভির মেন কাস্ট এবং ডিরেক্টরও সেখানে উপস্থিত হয়, আর সেখানেই আমরা মুভিকে দেখতে পাই। অর্থাৎ এই 5 বছরে সে তার ক্যারিয়ারে অনেকটা এগিয়ে গেছে এবং সে ফাইনালি ফিল্ম ডিরেক্টর হয়ে গেছে। তার নতুন মুভি হোয়াই সো সিরিয়াস আজকেই রিলিজ হয়েছে। গিয়োম মনে মনে বলে, আমি জানতাম এটা তোমার বানানো মুভি। আমি নিজেকে মুভিটা দেখা থেকে আটকাতে পারিনি, কারণ আমি জানতে চেয়েছিলাম যে মুভিটা তুমি বানিয়েছো সেটা কেমন হবে।
কিন্তু আমি জানতাম না যে তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। তখন কিছু অডিয়েন্স ডিরেক্টরকে কিছু প্রশ্ন করে, যাদের মধ্যে গিয়মও ছিল। হঠাৎ গিয়মকে এখানে দেখে মুভি অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে, তুমি আমার জীবনে এইভাবে ফিরে আসতে পারো না। গিয়ম তাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি একটা রোমান্টিক মুভি? প্রত্যেকটা মুভির পেছনে একটা কারণ বা গল্প থাকে, এটার পেছনে কি তেমন কোনো কারণ আছে? মুভি বলে, আমার নিজস্ব কিছু কারণ রয়েছে। এরপর থেকে মুভির শুধু বারবার গিয়মের কথাই মনে পড়ে। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় ছেলেটির খোঁজ বের করতে। গিয়মের বন্ধু সিজুন টেবিলের ওপর মুভির একটি ম্যাগাজিন দেখতে পেয়ে তাড়াতাড়ি গিয়মের বাড়িতে এসে তাকে ডেকে নিয়ে যায়। এরপর সুজিন তাকে বলে, তুই কিভাবে তার মুভি দেখতে গেলি? তোদের কিভাবে বিচ্ছেদ হয়েছিল ভুলে গিয়েছিস? তুই কিভাবে তাকে ছেড়ে দিয়েছিলি, তোর কি মনে নেই? গিয়ম বলে, তার বানানো মুভি না দেখার কোনো কারণ খুঁজে পেলাম না। আমি পৃথিবীর সমস্ত মুভি দেখতে চেয়েছি, তাই না চাইতেও তার মুভিটা আমাকে দেখতে হয়েছে। এরপর আমরা 5 বছর আগের সেই ডাইরেক্টর জংকে দেখতে পাই, যে একটি ভার্সিটিতে লেকচার শেষ করে তার মুভির রেটিং চেক করছিল। কিন্তু তার মুভির রেটিং খুবই খারাপ দেখে তার রাগ হয়। বাইরে বের হলে হঠাৎ গিয়ম তাকে ডাক দেয়। জং তখন তাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ গিয়ম তার অনেক বড় একজন শাগরেদ ছিল। সব সময় সে তার পেছনে পেছনে ঘুরত, তার খেয়াল রাখত। প্রচন্ড খুশিতে তাকে জড়িয়ে ধরতে গিয়ে গিয়মকে সে ধাক্কা দিয়ে ফেলেই দেয়। জং তাকে বলে, আমি তোকে অনেক মিস করেছি। শুটিং সেটে তুই আমাকে অনেক বিরক্ত করেছিস, আর এরপর হঠাৎই তুই গায়েব হয়ে গেলি। জং তাকে জিজ্ঞেস করে, তোর কিছু সমস্যা হয়েছে? গিয়ম বলে, কিছু পার্সোনাল প্রবলেম হয়েছিল। গিয়ম বলে, আমি আপনার নতুন মুভি দেখেছি, সেটা খুবই ভালো হয়েছে। যা শুনে জং তো অনেক খুশি হয়ে যায়। জং এর তখন একটা ইভেন্টে যাওয়ার কথা ছিল, এজন্য সে তখন গিয়মকেও তার সাথে নিয়ে যায়। এদিকে সেই কনফারেন্সটা ছিল ডাইরেক্টর কিমের, তার সাথে মুভির অনেক ভালো সম্পর্ক ছিল। মুভিও তার কনফারেন্সে আসে, আর এখানেই সে হঠাৎ আবারও গিয়মকে দেখতে পায়। সে এখানে ডাইরেক্টর জংয়ের সাথে এসেছে। মুভি তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, তাকে দেখে মনে হচ্ছে সে একটি লম্বা ট্রিপ শেষ করে বাড়ি ফিরছে। তার চোখে আমি স্পষ্ট ক্লান্তির ছাপ দেখতে পাচ্ছি। সে কি সত্যিই এতদিন ভালো ছিল? তখন গিয়ম তাকে কিছু বলতেই যাবে, কিন্তু তখনই সেখানে মুভির অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তাকে বলে, তুমি যেই ক্রিটিককে খুঁজতে বলেছিলে তার খোঁজ পেয়ে গেছি। এই বলে সে এখানে গিয়মকে দেখে বলতে থাকে, এটাই তো সেই ব্যক্তি। মুভি তখন তাকে টেনে নিয়ে চলে যায়। ডিরেক্টর কিমের মুভি দেখার সময় জং মুভিকে কংগ্রাচুলেট করে আর বলে, তুমি ফাইনালি একজন ডাইরেক্টর হয়েই গেলে। কিন্তু সেখানে গিয়ম থাকায় মুভি কিছুতেই সেখানে বসে থাকতে পারছিল না। সে চলে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় তার গাড়ির চাবি তার কাছে নেই। তখন সেখানে গিয়ম চলে আসলে মুভি বলে, তুমি আমার পিছু কেন করছো? গিয়ম বলে, তোমার গাড়ির চাবি পড়ে গিয়েছিল, সেটাই আমি দিতে এসেছি। মুভি তখন তাকে জিজ্ঞেস করে সে ফিল্ম ক্রিটিকের কাজ কবে থেকে করছে। গিয়ম বলে, যেদিন থেকে ভালো টাকা পাচ্ছি সেদিন থেকেই। মুভি তাকে বলে, তুমি আমার থেকে দূরেই থেকো, কারণ ডিরেক্টর আর ক্রিটিক একজন আরেকজনের শত্রু হয়। যাওয়ার আগে মুভি তাকে জিজ্ঞেস করে, তুমি কি অসুস্থ হয়ে গিয়েছিলে অথবা কেউ মারা গিয়েছিল? গিয়ম বলে, না, এরকম কিছুই হয়নি। মুভি বলে, তাহলে আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? এই প্রশ্নের কোনো উত্তর গিয়ম দিতে পারে না। মুভি বলে, আমি বুঝতে পেরেছি, আমি তোমার কাছে শুধুমাত্র টাইম পাস ছিলাম, তাই না? আজকের পর থেকে কখনোই আমার সামনে এসো না প্লিজ। এই বলে সে চলে যায়। বাড়ি এসে সে মনে মনে বলে, তাকে ভোলার যত চেষ্টা করেছিলাম সেই সব চেষ্টাই আজকে বৃথা হয়ে গেছে। আবারও তার কথা আমার অনেক বেশি মনে পড়ছে। আবারও জানতে ইচ্ছা করছে কেন সে এভাবে চলে গিয়েছিল। এদিকে জুন গিয়মকে বলে, আগে মুভি দেখার সময় তুই কত কথা বলতি, তুই এখন একদম শান্ত হয়ে গেছিস। সে বলে, কারণ আমি এখন বড় হয়ে গেছি। জুন বলে, তুই একবার বলেছিলি যে তুই একটা মেয়েকে পছন্দ করিস, সেটার কি হলো?
সে বলে সেগুলো আমার বাচ্চামো ছিল, তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি অনেক ভালো আছি, আমি নিজের খেয়াল রাখতে পারি। জুন বলে আমার এমন মনে হয় যে তুই বাইরে থেকে নিজেকে হাসি খুশি দেখাস, কিন্তু ভেতরে তুই ভালো নেই। গিয়ম তার এইসব কথা এড়িয়ে যায়। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। একদিন মুবি দেখে তাদের বাড়ির সামনের বাড়িতে মেরামত চলছে। মুবির মা তাকে বলে এই বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে, তাই সেখানে তারা মেরামত করছে। এজন্য মুবি তখন লোকটির সাথে কথা বলতে আসে। তখন সে দেখে যে এটা আর কেউ নয়, এটা হলো গিয়ম। তারা দুজন দুজনকে দেখে শকড হয়ে যায়। মুবি বলে তুমি আমার পিছু করতে করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো। গিয়ম বলে আমি তোমার জন্য এখানে আসিনি, আমি এখানে এসেছি কারণ এই বাড়িটা আমার ভাই পছন্দ করেছে। সে বলে তুমি বলেছিলে ডাইরেক্টর আর ক্রিটিক একজন আরেকজনের শত্রু হয়, তাই এখন থেকে আমাদের মধ্যে শুধুমাত্র শত্রুতা থাকবে। এরপর মুবি বলতে থাকে আমার সামনে একটা আস্ত বোমা রয়েছে, যা যে কোনো সময় ফেটে যেতে পারে। তাকে নিয়ে ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তাকে নিয়ে ভাবতে চাই না। সে তার মাকে জিজ্ঞেস করে কেউ মিষ্টি নিয়ে এসেছিল কিনা। তার মা না বললে মুবি বলে সে শুধু আমাদের বাড়িতেই মিষ্টি পাঠায়নি, এইগুলো বেশি বেশিই হচ্ছে। মুবি সারাদিন তার মিষ্টির অপেক্ষায় বসে থাকে। গিয়ম বাসে উঠলে মুভিকে দেখে বাস থেকে সে নেমে যায়। এক্সারসাইজ করতে এসে দুজনে দৌড়ানোর রেসিং লাগিয়ে দেয়। এভাবেই সবসময় দুজন দুজনের পেছনে লেগে থাকে। গিয়ম তখন আমাদেরকে বলে আমি তার রাগ ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু আমার কাছে তাকে বলার মতো তেমন কোনো কারণ নেই। যতদিন না শক্ত কারণ খুঁজে পাচ্ছি ততদিন আমি তার থেকে দূরেই থাকবো। কিন্তু আমি যত চেষ্টাই করি না কেন কোনো না কোনোভাবে আমাদের দেখা হয়েই যায়। এরপর হঠাৎ মুবির ছোটবেলার বন্ধু জংহু আসে তার সাথে দেখা করতে। গিয়ম তখন লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা দেখছিল। জংহু মুবিকে ছোটবেলা থেকে তার বড় বোন বলতো। ছোটবেলায় জংহু সব সময় অসুস্থ থাকতো। তখন মুবি তাকে দেখে বলে তুই আমার থেকে এত লম্বা কি করে হয়ে গেলি। এদিকে আমরা দেখতে পাই গিয়ম শুধু এটাই ভাবতে থাকে যে ওই ছেলেটা মুবির কে হতে পারে, সে তাকে এমন ভাবে জড়িয়ে কেন ধরলো। তখন সে তার ভাইকে বলে চলো এই বাড়ি থেকে আমরা চলে যাব। তার ভাই বলে পাগলামি বন্ধ করে সিজুনকে কল করতে, কারণ রাতে বাড়িতে পার্টি আছে। তখন জংহু সেখানে এসে গিয়মকে বলে ছোটবেলায় আমি এই বাড়িতেই থাকতাম, আমি আর আমার মুবি আমরা একসাথেই স্কুলে যেতাম। গিয়ম বলে তুমি তাকে আমার মুবি কেন বললে। জংহু বলে আমি ছোট থেকেই তাকে আমার মুবি বলেই ডাকি। তখন গিয়মের থেকে সে একটি বক্সের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা সেই বাড়ির স্টোর রুমে রেখেছিল। তখন গিয়ম তাকে ইচ্ছা করেই অনেক ঘুরায়, আর শেষে বলে যে বক্সটি সে পায়নি। এদিকে আমরা দেখি সিজুন একটি থিয়েটারে মুভি দেখতে এসেছে। আসলে তার প্রাক্তন ভালোবাসা জুয়া মুভির গল্প লিখত। তার যেসব গল্পকে কেন্দ্র করে মুভি বানানো হতো সেই সব মুভি সিজুন দেখতে যেত। আর তখনই অনেকদিন পরে আবারও তাদের দুজনের দেখা হয়ে যায়। জুয়া তার ক্যারিয়ারে অনেকটা এগিয়ে গিয়েছিল। সে মুভিতে স্ক্রিপ্ট রাইটিং করত, কিন্তু সিজুন তার মিউজিক ক্যারিয়ার নিয়ে কিছুতেই এগিয়ে যেতে পারছিল না। তখন তারা দুজনে কথা বলতে বসে। তখন তাদের মধ্যে সব ঠিক হওয়া তো দূরের কথা, তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। জুয়া তাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। এজন্য সিজুন ঠিক করে সে মুভ অন করে তার ক্যারিয়ারে ফোকাস করবে। রাতে সিজুন আর তাদের সেই আঙ্কেল পার্টি করতে আসে। গিয়ম সিজুনকে শুধু মুভির ব্যাপারেই বলতে থাকে, আর সুজিন গিয়মের কথা শুনতে শুনতে একদম বিরক্ত হয়ে যায়। এরপর সুজিন তাকে বলে তুই এখনো বাচ্চাই রয়ে গেলি, হয় তার থেকে ক্ষমা চেয়ে তোদের রিলেশন ঠিক করে নে, না হয় তাকে ভুলে যা, কিছু তো কর। এমনিতেও কিছু না বলে তুই গায়েব হয়ে গিয়েছিলি, একা তো সে হয়ে গিয়েছিল, এটা অনেক কষ্টের, যেটা আমি বুঝতে পারি। সিজুন বলে এখন তো সবকিছু ঠিক আছে, ভাইও সুস্থ আছে, তুই তাকে গিয়ে সবকিছু বুঝিয়ে বলছিস না কেন। গিয়ম বলে যে আমার সাহস হয়ে ওঠে না। এরপর দেখি মুভি তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে যে তার কাছে রোমান্টিক স্টোরিটা অনেক বেশি ভালো লেগেছে, এজন্য সে এটা নিয়েই একটি মুভি বানাবে। এরপর দেখি জুয়া আর মুভি একটি বারে গিয়ে ড্রিঙ্কস করছিল। তারা কেউ কাউকে চিনত না। মাতাল হয়ে তারা দুজন দুজনের লাভ স্টোরি শেয়ার করে দেয় এবং দুজন দুজনকে মিথ্যা পরিচয়ও বলে।
এবং যে যার মতো চলে যায়। পরদিন জুয়া দেখে যাকে সে গতকাল রাতে তার লাভ স্টোরি বলেছিল সেই হলো এখানকার ডাইরেক্টর। এজন্য সে তাকে তার রোমান্টিক স্টোরিটা দিতে চায় না। মুভি বলে এটা তোমার রিয়েল লাইফের স্টোরি, এজন্য তুমি এটা দিতে চাইছো না। কিন্তু আজকাল সবাই তাদের নিজেদের জীবনের ওপর মুভি বানাচ্ছে, আর এজন্য জুয়া তাকে গল্পটি দিতে রাজি হয়। পরদিন অফিসের জন্য বের হলে তাদের দুজনের সাথে দেখা হয়ে যায়। অফিসে এসে মুভি দেখে তার ইন্টারভিউ নিতে গিয়ম সেখানে এসেছে। ইন্টারভিউ নেওয়ার পর গিয়ম তাকে সবকিছুর জন্য সরি বলে। মুভি বলে একটা সরি বললেই সবকিছু ঠিক হয়ে যাবে না। তখন গিয়ম তাকে বলে তাহলে আমার সাথে মুভি দেখতে চলো, আমি ভালোভাবে ক্ষমা চাইতে চাই। কিন্তু মুভি রাজি না হয়ে চলে যায়। রাতে মুভি বাড়ি ফিরলে গিয়ম প্রজেক্টরে মুভি অন করে, কারণ সে জানতো মুভি অবশ্যই তার সাথে ফিল্ম দেখবে। তখন আমরা দেখি মুভি সত্যি ছাদে গিয়ে একসাথে তারা মুভি দেখছে। তারা দুজন দুজনকে আবারও ভালোবাসতে শুরু করেছিল। এরপর একটি বড় ম্যাগাজিন কোম্পানি থেকে গিয়মের জব অফার আসে। সে অনেক ভালো মুভির রিভিউ লিখতে পারত এবং এতদিনে সে অনেকটা ফেমাস হয়ে গিয়েছিল। তারা তাকে অনেক টাকার স্যালারির বিনিময়ে তাদের ম্যাগাজিনের মেইন ক্রিটিক হতে বলে। তারা বলে সে এই কাজ করলে অনেক বেশি ফেমাস হয়ে যাবে। গিয়ম বলে আমি যে কাজ করছি সেটা আমার জন্য যথেষ্ট, তবে আমি ভেবেচিন্তে পরে উত্তর দিব। এরপর আমরা সিজনকে দেখি। সে তার পরিবারের ওপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছিল। সে সবকিছু বাদ দিয়ে অনেক বছর যাবৎ হলো মিউজিক নিয়ে কাজ করছে, কিন্তু সে মিউজিকে ক্যারিয়ার গড়তে পারছিল না। তার পরিবারও তার উপর বিরক্ত হয়ে গিয়েছিল। যেই বারটিতে সে কাজ করে সেখানে এসে মন খারাপ করে কাজ করতে থাকে। দোকানদার তার মন খারাপ দেখে বলে চল আজকে আমরা একসাথে ঘুরতে যাব। তখনই হঠাৎ সে এসে বলে যে আজকে ঘুরতে যাওয়া হবে না, কারণ আজকে নাকি তার একটি ব্লাইন্ড ডেট আছে। এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তখন সিজুন দেখতে পায় যে জুয়ান এখানে এসেছে। সে বুঝতে পারে যে এই জন্যই বারের মালিক এইভাবে তাকে একা রেখে চলে গেল। সিজুন তাকে বলে যদি তুমি মনে করো যে আমার সাথে সবকিছু ঠিক করতে এসেছো অথবা বন্ধুত্ব করতে এসেছো, তাহলে আমার উত্তর না হবে। জুয়ান বলে আমি এইসবের জন্য আসিনি। আমাদের ভালোবাসার গল্প নিয়ে আমি একটি স্ক্রিপ্ট লিখেছি, যে গল্পের মুভি আমি দেখতে চাই, আর এজন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন। তোমার গান আমার অনেক ভালো লেগেছিল, আমি সত্যি তোমার গান চাই। তোমার গান এই মুভিতে না দিলে মুভিটা অসম্পূর্ণ মনে হবে। কিন্তু সিজুন তার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি গিয়ম ধীরে ধীরে অনেক ফেমাস হচ্ছিল। বিভিন্ন টিভি শোয়ে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। মুভি যেখানে যায় সেখানেই গিয়মকে দেখতে পায়। যাওয়ার পথে মুভি রেডিওতে শুনতে পায় গিয়ম একটি রেডিও স্টেশনে গিয়ে মিস্টার কু নামের একজন ডাইরেক্টরের নতুন মুভির ব্যাপারে নেগেটিভ রিভিউ দিচ্ছে। গিয়মের এই কাজে ভালো টাকা ইনকামও হচ্ছিল। সিজুন গিয়মকে বলে জুয়ান তার মুভির জন্য আমার থেকে গান চেয়েছে, কি করব কিছুই বুঝতে পারছি না। হয়তো মিউজিককে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে আমি ভুল করেছি। এরপর দিন হঠাৎ ওই ডাইরেক্টর অসুস্থ হয়ে পড়ে, যার মুভিকে গিয়ম নেগেটিভ রিভিউ দিয়েছিল। তার ওই মুভিটা ফ্লপ হয়ে গিয়েছিল, আর তাই এই সব কিছুর জন্য গিয়মকেই দায়ী করা হচ্ছিল। পুরো মিডিয়া তাকে নিয়ে নেগেটিভলি লিখছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে তাকে নিয়ে সবাই বাজে মন্তব্য করছিল। একটি বারে সে ড্রিঙ্কস করতে গেলে সেখানেও তার সাথে মিসবিহেভ করা হয়। গিয়ম এতে অনেকটা ভেঙে পড়ে। এরপর মুভি ওই ডাইরেক্টরের সাথে দেখা করতে আসে। ডাইরেক্টর জানায় সে কিছুদিন হলো ঘুমের ওষুধ নেয়নি, এজন্যই অসুস্থ হয়ে পড়েছিল। তখন মুভি তার কাছ থেকে জানতে পারে যে একটি ছেলে প্রতিদিন এসে হসপিটালে বসে থাকে। মুভি গিয়ে দেখে যে এটা গিয়ম। মুভি তাকে গিয়ে বলে এখানে কি করছো? সে বলে আবারও ভালো কিছু হওয়ার অপেক্ষায় রয়েছি। মনে মনে সে বলে হয়তো সেটা তুমি মুভি, তুমি আমার জীবনের আলো। তখন সে মুভিকে আবারও প্রপোজ করে দেয় এবং বলে সে আবারও তার সাথে এক হতে চায়। মুভি এই শুনে তার পায়ে একটি লাথি মেরে চলে যায় আর মনে মনে বলে আমি যদি তাকে এখন হ্যাঁ বলে দেই
তাহলে এটা করা বোকামি হবে। একই ভুল আমি দ্বিতীয়বার করতে পারবো না। এরপর আমরা জুয়ানকে দেখি। সে সিজনের বাড়ির সামনে এসে বসেছিল। তখন সিজন তাকে বলে সে তার সাথে কাজ করতে রাজি, অর্থাৎ সে তাদের মুভিতে তার গান দিবে। জুয়ান মুভিকে এসে বলে যে তার এক্স বয়ফ্রেন্ড এই ফিল্মে গান দিতে রাজি হয়েছে। মুভি বলে যদি গান আমার পছন্দ না হয় তাহলে কি হবে? জুয়ান বলে পছন্দ না হওয়ার প্রশ্নই ওঠে না, আমি জানি সে একদিন অনেক বড় সংরাইটার হবে। এদিকে গিয়ম মাতাল হয়ে মুভিকে কল করে, কিন্তু সে দেখে যে মুভি এখনও তার নাম্বার ব্লক লিস্টে রেখেছে। এজন্য মুভিদের বাড়ির সামনে এসে তাকে ডেকে বাচ্চাদের মতো কান্না করে বলতে থাকে তার নাম্বার আনব্লক করতে। তার ভাই এইসব দেখে তাকে ঘরে নিয়ে আসে। সকালে ভাইয়ের মুখ থেকে এসব জানতে পেরে গিয়ম চিৎকার করে বলতে থাকে, তুমি আমাকে নিতে দেরিতে কেন গেলে? আরো আগেই যাওয়া উচিত ছিল। এরপর সিজন এসে দেখে তার রুমের দরজা খোলা। ভেতরে এসে দেখে জুয়ান এখানে এসেছে। গিয়ম বলে আমি তাকে এখানে নিয়ে এসেছি। সিজন জুয়াকে বলে আমি মিউজিক নিয়ে কাজ করছি, তাই বারবার তোমার আমার কাছে আসার প্রয়োজন নেই। জুয়ান বলে মুভির গল্পটা যেন ভালোভাবে গানের মাধ্যমে ফুটে ওঠে, এজন্য আমাকে তোমার কাছে আসতে হচ্ছে। আসলে জুয়ান সিজনের সাথে আবারও এক হতে চাইছিল। সিজন বলে আমি স্ক্রিপ্ট পড়ে নিয়েছি, তাই তোমার এখানে না আসলেও চলবে। যদি তুমি এরকম করতে থাকো তাহলে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করব না। তখন গিয়ম দেখে যে এই ফিল্মের ডিরেক্টর হলো মুভি, এজন্য সে সিজনকে বলে ওঠে তোকে এখানে কাজ করতেই হবে। সে তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। রাতে সিজন জুয়ানকে কিস করতে গেলে সে তাকে থামিয়ে দেয়। সিজন বলে তুমি তো এটাই চাইছো তাই না? জুয়ান তার কথা শুনে রেগে চলে যাচ্ছিল। তখন সিজন তাকে বলে আমার আরো সময় প্রয়োজন। তুমি হঠাৎ করেই আমার জীবন থেকে চলে গিয়েছিলে, আবার হঠাৎ করেই ফিরে এসেছ, তাই তোমাকে আবারও মেনে নিতে আমার সময় লাগবে। এরপর দেখি সিজন আর মুভি বসে একসাথে পিৎজা খাচ্ছে। গিয়ম বলে আমি ভাবতে পারিনি যে আমার বলাতে তুমি এখানে চলে আসবে। তারা দুজনে একসাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করে। গিয়ম আবারও মুভির ক্লোজ হওয়ার চেষ্টা করে এবং তার বেশি বেশি খেয়াল রাখতে শুরু করে। মুভি মনে মনে বলে মাঝে মাঝে আমার মনে হয় তাকে আবারও আপন করে নেই, কিন্তু এটা করে কি বোকামি হবে না? এদিকে জুয়া আবারও সিজনের কাছে আসে স্টুডিওতে তার গান শোনার জন্য। তখন জুয়া রেকর্ডিং রুমে ঢুকে গেলে দরজাটায় সমস্যা থাকায় সেটা আর খুলছিল না। অনেকক্ষণ চেষ্টার পরেও কিছুতেই দরজাটা খোলে না। তখন তারা দেখে তাদের দুজনের ফোন বাইরে রেখে এসেছে। দুজনের তখন বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। সিজন বলে এখন গিয়ম আসলেই আমরা এখান থেকে বের হতে পারবো, আর সে কখন আসবে সেটা ঠিক নেই। তখন সিজন তাকে বলে এই মুভি তো আমাদের গল্পকে নিয়ে, তাহলে এখানে মেয়েটি কেন ছেলেটিকে আগে প্রপোজ করেছে? বাস্তবে তো ছেলেটা আগে প্রপোজ করেছিল, অর্থাৎ সে আগে জুয়াকে প্রপোজ করেছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই স্কুলে থাকাকালীন একদিন সিজন জুয়াকে প্রপোজ করেছিল, আর জুয়াও সাথে সাথে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সিজন বলে আমরা এতদিন বন্ধু ছিলাম, একটু ভেবেচিন্তে উত্তর দিলে ভালো হতো না? জুয়া তার কথা শুনে হাসতে থাকে। তখন জুয়া সিজনকে বলে তোমার আগে আমি তোমাকে পছন্দ করেছিলাম, তুমি ছাড়া ব্যাপারটি স্কুলের সবাই জানতো, এমনকি তোমার জন্যই আমি ওই স্কুলে ভর্তি হয়েছিলাম। এটা শুনে সিজন অবাক হয়ে যায়, আর তখনই গিয়মও সেখানে চলে আসে। এরপর তাদের বের করে দরজা ঠিক করা হয়। এরপর দিন মুভি হঠাৎ গিয়মকে এসে বলে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও। গিয়ম হঠাৎ এমন কথা শুনে শকড হয়ে যায়। সে তাদের পুরানো গাড়িটা নিয়ে তাকে নিয়ে লং ড্রাইভে বের হয়। সে মুভিকে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে নিয়ে আসে, কিন্তু তাদের গাড়িটি অনেক পুরনো ছিল, এজন্য মাঝ রাস্তায় গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। তখন মুভি তাকে বলে 5 বছর আগে যখন তুমি গায়েব হয়ে গিয়েছিলে এটার কারণ কি তোমার বড় ভাই ছিল। যখন থেকে তোমার বড় ভাইকে দেখেছি তখন থেকে এই ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গিয়ম তার এই কথার উত্তর দেয় না। মুভি বলে আমি প্রচুর ঘৃণা করি যখন কেউ আমাকে না বলে চলে যায়, কিন্তু এরপরেও আমার মনে হয় আমি তোমাকে আবারও পছন্দ করতে শুরু করেছি। তখন মুভি তাকে আই লাভ ইউ বললে গিয়ম তাকে কিস করে বসে এবং তাদের মধ্যে সবকিছু আবারও ঠিক হয়ে যায়। এরপর আমরা জুনকে দেখি।
ডক্টর তাকে জানায় তার শরীর অবস্থা খুব একটা ভালো নয়, তাড়াতাড়ি তার চিকিৎসা শুরু করা উচিত। জুন এইসব ব্যাপারে গিয়মকে কিছুই বলে না। আর ওইদিকে গিয়ম মুভির সাথে অনেক বেশি সময় কাটাচ্ছিল। এরপর দেখি সিজনের গান মুভির পছন্দ হয়েছে। সেখানে জুয়াও ছিল। যাওয়ার পথে জুয়া সিজনকে বলে সে তার সাথে লাঞ্চ করতে চায়। এরপর তারা দুজন খাবার খেতে একটি রেস্টুরেন্টে আসে। জুয়া নুডলস অর্ডার করলে সিজন বলে তুমি আগে সবসময় রাইস বল অর্ডার করতে, আমি ভেবেছিলাম তোমার নুডলস পছন্দ ছিল না। জুয়া বলে আমি সব সময় নুডলস পছন্দ করতাম, কিন্তু গরম খাবার খেতে আমার সময় লাগতো, তুমি আমার আগে খাবার শেষ করে নিতে, তাই তোমার সাথে খাবার খেতে আসলে আমি সব সময় রাইস বল খেতাম। সিজন বলে কেন, তুমি আমাকে বললে আমি কি তোমার জন্য অপেক্ষা করতাম না? জুয়া বলে আমি তোমাকে অপেক্ষা করাতে চাইনি। সিজন বলে এরকম আর কি আছে যা তুমি আমার সাথে অ্যাডজাস্ট করেছিলে? জুয়া বলে সায়েন্স ফিকশন মুভি আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু তোমার পছন্দ ছিল, আর আমি সব সময় তোমার সাথে সায়েন্স ফিকশন মুভি দেখতাম। এছাড়াও ফুটবল ব্রেকআপের পর আমি একটা ম্যাচও দেখিনি। আমাদের পছন্দ সম্পূর্ণ আলাদা সিজন। সিজন বলে তুমি আমাকে বোকা ভেবেছ, তুমি তখন আমাকে কিছুই বলনি, আর এখন এমন করছো যে মনে হচ্ছে তুমি সবসময় আমার সাথে অ্যাডজাস্ট করেছ। জুয়া বলে তুমি নয়, আমি বোকা ছিলাম, সেসব আমার তোমাকে ভালোবাসার ধরন ছিল, আমার ওসব করতে ভালো লাগতো, আমি সবকিছু তোমার পছন্দ মতো করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। সিজন বলে যদি সত্যি আমাকে এতই ভালোবাসতে তাহলে এভাবে ছেড়ে কেন চলে গিয়েছিলে? জুয়া বলে তোমার কি মনে হয় কষ্ট শুধু তোমার একাই হয়েছে? তোমাকে ছেড়ে যাওয়ার আফসোস আমারও রয়েছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, ওসব কথা এখন ভুলে যাও। এরপর আমরা জুনকে দেখতে পাই। জুন হঠাৎই গিয়মকে এসে বলে সে তার সাথে লং ড্রাইভে যেতে চায়। তারা দুই ভাই লং ড্রাইভের জন্য বের হয়। সবার সাথে জুন সারাদিন অনেকটা সময় কাটায়, খাবার খায় এবং রাতে একসাথে বসে মুভি দেখে। গিয়ম তার ভাইকে আজকে অনেক বেশি খুশি হতে দেখতে পায়। রাতে জুন গিয়মকে বলে চল বিদেশের কোনো দেশ থেকে ঘুরে আসা যাক, সেখানে আমরা লং ড্রাইভে বের হব। গিয়ম বলে আগে তুমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠো, এরপর যাব। জুন বলে আমি ঠিক আছি, আমি তাড়াতাড়ি টিকিট কেটে নিলাম। গিয়ম বলে কিছুদিন হলো তোমার আচরণ আমার অদ্ভুত লাগছে, তুমি হঠাৎ এত কিছু কেন করতে চাইছো? এমন মনে হচ্ছে যে তুমি হঠাৎই কোথাও চলে যাবে। জুন তখন তাকে বলে আমার হাতে বেশি সময় নেই, আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে। এই শুনে গিয়ম অবাক হয়ে যায়। জুন বলে মৃত্যু বলে কই আসবে না, তুই এটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারিস ততই ভালো। গিয়ম তখন বলে আমি এই সব কিছুতে বিরক্ত, তোমাকে বাঁচিয়ে রাখতে আমাকে কত কিছু সহ্য করতে হয়েছে তুমি কি এটা জানো? আর এখন চাইছো আমি তোমাকে মরতে সাহায্য করব? আমার এমন মনে হয় যে তুমি কখনো বেঁচে থাকতেই চাওনি। সে কান্না করে বলে তোমার যা ইচ্ছা করো, যেভাবে খুশি চলো, কিন্তু আমি তবুও তোমাকে বাঁচাবো, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভাইয়ের মুখে এইসব কথা শুনে জুন কান্না করতে থাকে। পরদিন জুনের শরীর হঠাৎ খারাপ হলে তাকে হসপিটালে নেওয়া হয়। তখন গিয়ম আমাদেরকে জুনের গল্প বলে। সে বলে যখন তার 20 বছর বয়স ছিল তখন তার ওপর তার 9 বছরের ভাইকে দেখাশোনার দায়িত্ব পড়ে। মা বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। জুনের জীবনে একমাত্র আমিই ছিলাম। সে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু মাঝে মাঝে যখন সে তার চিন্তায় ডুবে থাকতো তখন কেউ তার সাথে কথা বলতে পারতো না। এজন্য তাকে অনেক কাজ থেকে বের করে দেওয়া হয়। মানুষ তার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন সে কখনো উল্টে তাদের গালি দেয়নি। সে কোনো জিনিসেই খুব বেশি খুশি হতো না। আমি ভাবতাম তার কি অনুভূতি জিনিসটা আছে না নেই, কিন্তু স্যাড মুভি দেখে সে অনেক কান্না করত। তার জীবনে কোনো চাওয়া পাওয়া ছিল না, শখ আহ্লাদের তার জীবনে কোনো জায়গা ছিল না। সে শুধু আমার সাথে সময় কাটাতে পছন্দ করত। একজন বড় ভাইয়ের দায়িত্ব সে ভালোভাবেই পালন করেছে, যেন এটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমি এটাও জানতাম না যে তার কোনো বন্ধু আছে কিনা, কখনো এটাও শুনিনি যে সে কাউকে ভালোবেসেছে। সে অনেক বেশি অদ্ভুত ছিল। আমার মনে হতো সে কখনো বেঁচেই থাকতে চায়নি। আর এরপর জুন মারা যায়। গিয়ম এতে একদম একা হয়ে যায়। তার জীবনে আপন বলতে আর কেউ থাকলো না। একদিন গিয়ম তার ভাইয়ের একটি পার্সোনাল ডায়েরি খুঁজে পায়, যেখানে সে নিয়মিত লিখত।
জুন সেখানে লিখেছে, আমার মনে হয়েছিল আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, কিন্তু যেদিন তুই ভাই বলে কান্না করছিলি সেদিন আমার প্রথম মনে হয়েছিল যে আমার জীবনেও কোনো আশা আছে, আর সেটা হলো তুই। তোকে ভালোভাবে বড় করা, এটাই ছিল আমার একমাত্র আশা। তোকে ছাড়া আমার জীবনে আর কিছুই ছিল না। মাঝে মাঝে এই দায়িত্ব আমার ওপর বোঝার মতো মনে হতো, কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। তুই আমার জীবনে শ্রেষ্ঠ কিছু খুশির মুহূর্ত দিয়েছিস, যা আমি কখনোই ভুলব না। তুই আমার জীবনে সবচেয়ে বড় উপহার ছিলি। তুই আমার বন্ধু ছিলি। মাঝে মাঝে আমি নিজেকে বুঝতে পারতাম না, কিন্তু প্রতিদিনই আমি ঘুম থেকে জেগে উঠতাম নতুন করে বাঁচার জন্য। গিয়ম এইসব পড়ে অনেক কষ্ট পায়, কিন্তু গিয়ম সব ভুলে আবারও নর্মাল হওয়ার চেষ্টা করে। সে বলে, কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমাদের জীবন থেমে থাকে না। সবার জীবন খুব স্বাভাবিকভাবেই চলছে, শুধু এখন সবাই একটু বেশি আমাকে কেয়ার করতে শুরু করেছে। মুভি গিয়মকে নর্মাল করার জন্য তার সাথে বেশি বেশি সময় কাটাতে শুরু করে। সাধারণ কাপলের মতো তারা একসাথে খাবার খেত, হাঁটতে বের হতো, একজন আরেকজনের কেয়ার করত। একদিন রাতে মুভি গিয়মের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক রাত হয়ে গেলেও গিয়ম বাড়ি ফেরে না। সকালে মুভি বাইরে গিয়মের গাড়ি দেখতে পেয়ে সেখানে গিয়ে দেখে গিয়ম গাড়ির মধ্যে বসে আছে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি গাড়ির মধ্যেই ঘুমিয়েছিলে? কাল সকালেও আমি তোমাকে গাড়ি থেকে বের হতে দেখেছিলাম। গিয়ম বলে, ভাইয়ের কথা মনে পড়ছিল। ঘরটা একদম ফাঁকা পড়ে আছে, এজন্য ভেতরে যেতে পারছিলাম না। তবে আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি এখন থেকে ঘরেই থাকব। মুভি বুঝতে পারে গিয়ম এখনো নর্মাল হয়ে ওঠেনি, তার আরও সময় প্রয়োজন। মুভি তার ফিল্মের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। রাতে এসে দেখে গিয়ম আজও গাড়ির মধ্যে বসে আছে, এজন্য সেও তার পাশে গিয়ে বসে। গিয়ম বলে, ঘরে গিয়েছিলাম, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি। মুভি বলে, সকালে দুজন একসাথে ঘরে যাব। সকালে গিয়ম বাড়িতে ঢুকতেই যাবে, তখনই মুভি তার আগে এসে বাড়ির মধ্যে ঢুকে যায়। সে তার মাল সামানা সবকিছু নিয়ে এসেছিল। গিয়ম বলে, এইসব কি? তুমি এখানে শিফট হওয়ার কথা ভাবছো না তো? মুভি বলে, হ্যাঁ, আমি এখন থেকে এখানেই থাকবো। গিয়ম বলে, কিন্তু তুমি তো আমার একদম সামনের বাড়িতেই থাকো, আর তোমার মা জানতে পারলে কি হবে? মুভি বলে, মাকে বলে এসেছি আমি কয়েকদিন অফিসেই থাকবো, এখন থেকে এটাই আমার অফিস। যাওয়ার সময় গিয়মকে সে বলে যায় নুডলস বানাতে। কাজ করে রাতে ফিরে দেখে পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। গিয়মকে খুঁজে পাচ্ছিল না। তখন হঠাৎ সে তার সামনে চলে আসলে মুভি অনেকটা ভয় পেয়ে যায়। মুভি তখন কান্না শুরু করে দেয় আর বলে, গিয়ম, তুমি একা নও, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই আজ থেকে আমরা দুজন কখনোই একা থাকবো না। আর এভাবেই তারা দুজনে একসাথে থাকতে শুরু করে। এদিকে সিজুন আর জুয়া একসাথে ঘুরতে যায়। দুজনের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আসে। সেখান থেকে তারা নদীর কিনারায় ঘুরতে আসে আর একসাথে দুজনে অনেকটা সময় কাটায়। তারা দুজনে আবারও তাদের সম্পর্কটাকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছিল, যেন সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। এরপর মুভিকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে ব্যক্তি তাদের এই মুভিতে ইনভেস্ট করতে যাচ্ছিল সেই ইনভেস্টর হঠাৎ এই ফিল্মে ইনভেস্ট করতে চাইছে না। এটা জানতে পেরে মুভি অনেক চিন্তিত হয়ে পড়ে। মন খারাপ করে সে বাড়িতে আসে। তার মা জানতে চায় তার মুড অফ কেন। মুভি বলে, ওই ফিল্মটা এখন আর হবে না, ইনভেস্টর মানা করে দিয়েছে। পরদিন মুভি ডিরেক্টর জংয়ের সাথে দেখা করতে আসে আর বলে, আমি জানতে পারলাম যে আপনার মুভি বন্ধ হয়ে গেছে। জং বলে, তো তুমি আমার মজা করার জন্য এখানে এসেছো? মুভি বলে, সেটা নয়, আসলে আমার মুভিও বন্ধ হয়ে গেছে। আজকেই সবাইকে এটা অ্যানাউন্স করে দিয়েছি। জাং তখন তাকে বলে, ইনভেস্টর না থাকায় মুভি বন্ধ করে দিবে? তুমি নতুন ইনভেস্টরকে খোঁজার চেষ্টা করো, যা করার প্রয়োজন করো, কিন্তু ফিল্ম বন্ধ করো না। জাংয়ের কথায় মুভি আবারও অনুপ্রাণিত হয়। এদিকে জুয়া সিজনকে এসে জানায় যে ফিল্ম বন্ধ হয়ে গেছে। সিজন বলে, এটা আমার প্রথম কাজ নয় যা আবার হাতছাড়া হয়ে গেছে। জুয়া বলে, আমরা এইভাবে হেরে যেতে পারি না, আমরা প্রোডাকশন কোম্পানির সাথে কথা বলছি, কোনো না কোনো ইনভেস্টর তো পেয়েই যাব। সিজন বলে, এইসব বাদ দাও,
আমার সাথে ডেটে যাবে? জুয়া বলে, আমার তোমার গান শুনতে ইচ্ছা করছে, আমি কি তোমার স্টুডিওতে যেতে পারি? তারা বসে মিউজিক শোনে। তখন সৃজন জুয়াকে বলে, আমি ঠিক করেছি আমি মিউজিক ছেড়ে দিব। এটাই অনেক সময় দিয়েছি, এখন তো নিজেকে ট্যালেন্টেড বলতেও লজ্জা লাগে। আমি এইসবে বিরক্ত হয়ে গেছি। জুয়া বলে, এমনটা করো না প্লিজ, তোমার মতো ট্যালেন্টেড মানুষের হেরে যাওয়া একদমই উচিত নয়। সৃজন চিৎকার করে বলে, বন্ধ করো তোমার এই মিথ্যা প্রশংসা। তোমার এই মিথ্যা প্রশংসার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে। তুমি কেন বারবার আমাকে মিথ্যা স্বপ্ন দেখাও? জুয়া তার এইসব কথা শুনে কান্না করে চলে যায়। সৃজন তখন বেরিয়ে তাকে কল করতে থাকে। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে সে তাকে পেয়ে যায়। জুয়া বলে, তুমি খুবই স্বার্থপর একজন মানুষ, আজও শুধু তুমি নিজেকে নিয়ে ভাবো। তোমাকে সাপোর্ট করলে এটা তোমার কাছে মজা মনে হয়। এই 7 বছরে আমারও কম কষ্ট হয়নি। সৃজন বলে, তুমি আমাকে নিয়ে আশা কেন করো? একটি ফালতু গান শুনেই তুমি এত এক্সাইটেড হয়ে যাও যে তোমার কারণে আমি চেয়েও আজ পর্যন্ত হার মানতে পারিনি। জুয়া বলে, আমার ফিলিংস নিয়ে এভাবে বলার সাহস হয় কি করে তোমার? আমি যদি তোমার ভালো চেয়ে থাকি তাহলে এখানে আমার কি দোষ আছে? সৃজন বলে, আমি শুধু তোমার সাথেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের ক্যারিয়ারের জন্য আমাকে ছেড়ে হঠাৎ চলে গিয়েছিলে, আবার হঠাৎই আমার জীবনে ফিরে এসেছো। কেন এভাবে ফিরে এলে তুমি? জুয়া বলে, তখন তুমি অনেকটা স্বার্থপর ছিলে, তাই চলে গিয়েছিলাম। তুমি এখনো সেই জুয়াকে খুঁজছো যে তোমাকে তখন জানতো, যে তোমাকে তখন ভালোবাসতো। সৃজন তখন কান্না করে বলে, কারণ আমি এখনো সেই সময়টাতেই বেঁচে আছি। সে বলে, আমি তোমাকে কখনোই হারাতে চাইনি। জুয়া বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। এদিকে গিয়ম জানতে পারে যে মুভির ফিল্ম বন্ধ হয়ে গেছে। এজন্য সে অনেকটা চিন্তিত হয়ে যায়। মুভিকে সে নিতে আসে। মুভি বলে, তুমি এখানে কি করছো? গিয়ম বলে, অনেকদিন আগে তুমি বলেছিলে যে তোমার সাহায্যের প্রয়োজন হলে তুমি নিজ থেকেই আমাকে বলবে, তাই তোমাকে সাহায্য করার জন্য আমাকে তোমার আশেপাশে তো থাকতেই হবে, তাই না? গিয়ম মুভিকে নিয়ে খোলা আকাশের নিচে আসে। এভাবেই দুজনে একসাথে বসে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। পরদিন জুয়া মুভির কাছে এসে বলে, তুমি এভাবে হার কিভাবে মানতে পারো? তুমি তো খুব সহজেই নতুন আরেকটি প্রজেক্ট পেয়ে যাবে, কিন্তু যারা এই প্রজেক্টের সাথে জড়িত ছিল তাদের কি হবে? যে করেই হোক তোমাকে এই প্রজেক্ট আবারও শুরু করতে হবে। জুয়া বলে, আমি শুধু আমার জন্য বলছি না, একজন আছে যে তার সবকিছু এই প্রজেক্টে বাজি রেখেছে। সে রাস্তায় শুয়ে পড়ে আর বলে, যেতে হলে তোমাকে আমার উপর দিয়ে যেতে হবে। মুভি তখন তার উপর দিয়ে পার হয়ে যায় আর বলে, আমি কিছু করার প্ল্যান করছি, আমার সাথে চলো। তারা দুজনে সৃজনের কাছে আসে আর মুভি সৃজনকে বলে যে সেই ফিল্ম আবারও শুরু করবে। সে ইনভেস্টর খুঁজছে, আর না হলে কম বাজেটেই সে মুভি বানাবে। মুভি সৃজনকে বলে সে তার গান শুনেছে, যেটা তার কাছে অনেক ভালো লেগেছে। যাওয়ার সময় সে তাদেরকে জিজ্ঞেস করে মুভিতে ইনভেস্ট করার মতো টাকা তাদের কাছে আছে কিনা। এই শুনে দুজন ভয় পেয়ে গেলে মুভি বলে, আরে মজা করছিলাম। এরপর জুয়া সেখান থেকে বেরিয়ে এলে সৃজন তাকে পিছু করতে থাকে আর জুয়াকে বলে, আমি সব কিছু ঠিক করতে চাই, আমরা আর কখনোই দেখা করব না, আর কোনো বাহানা চলবে না, আমরা বন্ধুও হব না, তোমার কোনো খোঁজও রাখবো না, আমরা সম্পূর্ণভাবে একে অপরের অচেনা হয়ে যাব। জুয়া তার কথা শুনে অনেক কষ্ট পায়। সে মন খারাপ করে চলে যাওয়ার সময় সৃজন বলে, একটা কথা জানো, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। একসাথে খাবার খাওয়া, দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়া, এই সব কিছু আমি প্রচুর মিস করব। সে বলে, আমরা অনেক চেষ্টা করেছি নিজেদের সম্পর্ক আবারও আগের মতো করার, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আবেগ আর ভালোবাসা মলিন হয়ে গেছে। আমরা চাইলেও আর এটাকে আগের মতো করতে পারবো না। সৃজন কান্না করে বলে, আমি তোমার প্রতি আবারও নির্ভরশীল হতে চাই না, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না জুয়া, তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। তখন জুয়াও বুঝতে পারে যে তাদের সম্পর্কটা
আর কখনোই আগের মতো করা সম্ভব নয়। জুয়া তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি, আমরা সারা জীবন এই স্মৃতি নিয়েই বেঁচে থাকব। এই বলে জুয়া তাকে শেষবারের মতো একটা গুড বাই কিস করে এবং তারা একে অপরকে গুড বাই বলে হাসি মুখে বিদায় নেয়। আর এভাবেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। এদিকে আমরা গিয়মকে দেখি, সে আজও তার ভাইকে প্রচন্ড মিস করত। কল্পনায় তার ভাই সব সময় তার পাশেই থাকতো। সে তার ভাইকে মনে করে কান্না করতে থাকে আর বলে, শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এতটা সুন্দর হয়েছে, তাই আমি নিজের খেয়াল রাখবো। আমি ভাববো তুমি আমার মাঝেই বেঁচে আছো। তখন গিয়ম ব্যাকগ্রাউন্ডে বলে, এগুলোই আমার জীবনের সেরা কিছু মুহূর্ত ছিল, যা আমার জীবনকে সুন্দর করে তুলেছিল। কিন্তু চাকরি তো আমাকে করতেই হবে, আর এভাবেই আমি এখানে এসে পৌঁছেছি। তখন আমরা দেখি এই সব কিছু সে একটি চাকরির ইন্টারভিউ দিতে এসে বলছিল। অর্থাৎ সে ক্রিটিকের জব ছেড়ে একটি ট্রাভেল এজেন্সির চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। আর এর মধ্যেই কেটে গেছে 1.5 বছর। মুভির ফিল্মও রিলিজ হয়েছে এবং সেটা অনেক পপুলারও হয়ে গিয়েছিল। আর সেজন্য শেষ পর্যন্ত একজন বড় মিউজিশিয়ান হয়ে গেছে। জুয়া আর সেজুন তারা দুজনেই দুজনের জীবনে মুভ অন করে গিয়েছিল। আর গিয়ম ও মুভিরও হ্যাপি একটা মোমেন্টের সাথে তাদের হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। ভাঙা কাজ হয়তোবা জোড়া লাগে না, তবে ভাঙা সম্পর্ক অনেক সময় জোড়া লাগে, আবার অনেক সময় জোড়া লাগেও না। হাজার চেষ্টা করেও আর কখনোই সম্পর্ক আগের মতো করা যায় না। তাই আপনার ভালোবাসার মানুষটিকে সর্বোচ্চ আগলে রাখুন এবং তার কেয়ার করুন, তাকে ভালোবাসুন। তো সবাই কোরিয়ান মুভি বা ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।